আসসালামু আলাইকুম। এই শীতের রাত প্রায় 11টা প্লাস, প্রায় 12টা। আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ এনায়েত হোসেন। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিষেকের দিনই সে কিছু নির্বাহী আদেশ জারি করছেন। নির্বাহী আদেশের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে অভিবাসী বিষয়টা, আর একটা হচ্ছে যে আপনার প্যারিস জলবায়ু চুক্তি থেকে তাদের নাম প্রত্যাহার করা। এই ক্ষেত্রে আপনার আগে আমরা প্যারিস জলবায়ু চুক্তির বিষয়টা আলোচনা করি, যেটা হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি হচ্ছে যে আপনার প্যারিসে বসে বিভিন্ন দেশগুলো মিলে একটা চুক্তি করছিল, যেটা প্যারিস জলবায়ু চুক্তি নামে পরিচিত। এটা হচ্ছে আপনার পরিবেশ বিষয়ক ভারসাম্য রক্ষার জন্য আর কি এই চুক্তিটা করা হয়েছে। অর্থাৎ আপনারা সবাই মিলে একটা নির্দিষ্ট পর্যায়ে কার্বন নিঃসরণ কমায় রাখবে। সেক্ষেত্রে চীন আছে, যুক্তরাষ্ট্র আছে, ফ্রান্স আছে, জার্মান আছে, ইত্যাদি ইত্যাদি দেশগুলো আছে, অর্থাৎ যারা শিল্প প্রযুক্তিতে উন্নত দেশগুলো আর কি, ইংল্যান্ড আছে। এখানে সবাই আবার নির্দিষ্ট হারে একটা চাঁদা দান করে, তবে এটার ভিতরে সবচেয়ে বড় বেশি চাঁদা দিত যুক্তরাষ্ট্র। অর্থাৎ এই চাঁদাটা কী হইতো, চাঁদাটা কিন্তু অন্য কোনো দেশ মানে তারা নিজেরা নিয়ে কেউ খেয়ে ফেলতো না। এইটা বাংলাদেশের মতো ভুক্তভোগী যে সমস্ত দেশগুলো আছে, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্ত রাষ্ট্রগুলো ক্ষতির মুখে বা ঝুঁকির সম্মুখীন থাকে, ওই সমস্ত রাষ্ট্রগুলোকে এখান থেকে ফান্ডিং করা হতো। আর এই জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র যেহেতু সরে গেছে, সেই ক্ষেত্রে একটা চাঁদার পরিমাণটা কিন্তু কমবে। আর এই চাঁদার পরিমাণ কমলে বাংলাদেশ, মালদ্বীপ, এই সমস্ত দেশগুলো যে একটা ফান্ডিং পাইতো, এই হারটা কম পাবে বাংলাদেশ। অর্থাৎ আগে যদি সাপোজ ধরে নিলাম, আগে যদি 100 টাকা পাইতো, সেক্ষেত্রে হয়তো এখন যুক্তরাষ্ট্রে 100 টাকা ফান্ডিংয়ের ভিতরে যুক্তরাষ্ট্রে 25 টাকা দিত, বাকি 75 টাকা বিভিন্ন দেশ মিলে দিত। সেক্ষেত্রে এখন ওই যুক্তরাষ্ট্রের যে 25 টাকা দিত, ওই 25 টাকা এখন ফান্ডিং আসবে না। আর সে 25 টাকা এখন এই ভুক্তভোগী দেশগুলো, অর্থাৎ বাংলাদেশ, মালদ্বীপ সহ যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, এরা এই 25 টাকা পরিমাণ ফান্ডিং কম পাবে আর কি, এরকম। তবে এই বিষয়টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের ট্রাম্পই সে চাইছিল এখান থেকে তাদের নাম প্রত্যাহার করে নেবে, অর্থাৎ তারা প্যারিস জলবায়ু চুক্তিতে থাকবে না, তারা সবচেয়ে বেশি চাঁদা দেয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু তখন ডোনাল্ড ট্রাম্প হয়তো সম্পূর্ণ করে যেতে পারে না তার সহমতার শেষ মেয়াদে, কিন্তু এবার সে প্রথমে এসে এখান থেকে নাম প্রত্যাহার করে নিছে। আর এটার কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে। কেননা আপনারা সবাই জানেন, বিভিন্ন জার্নালে, বিভিন্ন মাধ্যমে আপনারা পড়ছেন, দেখছেন যে 2050 সাল নাগাদ, হয়তো একটু পরেও হতে পারে আর কি, যে বাংলাদেশের একটা ভূমি, একটা অংশ আর কি, সামথিং কিছু অংশ আপনার নদীর গর্ভে বিলীন হবে বলতে সেখানে, অর্থাৎ পানির পরিমাণ বৃদ্ধি পাবে। এই কারণে ওই অংশগুলো, নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়ে থাকবে। যেমন যেমন আপনার মালদ্বীপের অনেকে আমরা শুনতাম যে মালদ্বীপের প্রায় সম্পূর্ণ মালদ্বীপে একটা সময় নাকি পানির নিচে প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে এই সমস্ত দেশগুলো ক্ষতির সম্মুখীন হবে, তাই ওইখান থেকে এই সমস্ত দেশগুলোকে ফান্ডিং করা হয়তো। এই ফান্ডিংটা এখন কম আসবে, তাদের বিকল্প ব্যবস্থা করে নিতে হবে। আর যেটা হচ্ছে গিয়ে আরেকটা বিষয়ে যেটা আলোচনা করব, সেটা হচ্ছে আপনার ওই যে যুক্তরাষ্ট্র অভিবাসীদের বিষয়ে যে কঠোর পদক্ষেপ। আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগের ট্রাম্পেও সে এই বিষয়টা কঠোর ছিলেন। যেমন আগের ট্রাম্পে আপনারা দেখছেন যে মেক্সিকো সীমান্তে সে প্রাচীর নির্মাণ করবে ইত্যাদি ইত্যাদি, এরকম ইয়েগুলো। আর এবার নির্বাচনের প্রতিশ্রুতিও তার ওইগুলোই ছিল যে সে অভিবাসীদেরকে তাড়াবে। আর অভিবাসীগুলো আসলে যারা আসে, তারা আসলে বিভিন্ন গরিব দেশগুলো থেকেই সচরাচর যায় বেশি। বাংলাদেশেরও অনেক লোক আছে অভিবাসী, বাংলাদেশে প্রায় 10 লাখ লোক আপনার যুক্তরাষ্ট্রে আছে অভিবাসী হিসাবে। ভারতের আছে, তবে সবচেয়ে বেশি মেক্সিকো এবং ওই ল্যাটিন আমেরিকার দেশগুলোর থেকে। এই ক্ষেত্রে অভিবাসীদের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের এই
আপনার যে কঠোর সিদ্ধান্ত, এই কঠোর সিদ্ধান্তের কারণে বিভিন্ন দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে, দেশগুলো অর্থাৎ অভিবাসীরাও ক্ষতিগ্রস্ত হবে। কারণ তারা সেখান থেকে সেখানে থাকতে পারবে না। থাকবে কীভাবে? আপনি মনে করেন এখানে তো অভিবাসী হিসাবে যারা আছে তাদের ভিতরে সবচেয়ে বেশি নিম্ন পর্যায়ের যারা অনেকেই নিম্ন পর্যায়ের কাজগুলোই করে, যারা অবৈধভাবে আছে আর কি। এখানে অবৈধদেরকে দিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাঠিয়ে দেবে। এখানে আমার থেকে মনে হয় জোর করে পাঠানো লাগবে না, কারণ এখন যেহেতু তার নির্বাহী আদেশ জারি হয়েছে, জারি হওয়ার কারণে কী হয়েছে আপনি দেখেন, পয়েন্টে যদি আমরা কথা বলি, নির্বাহী আদেশ জারি হয়েছে, আজকে দেখলাম যে অনেকজন গ্রেপ্তার হয়েছে বিভিন্ন দেশের, তার ভিতরে বাংলাদেশেরও 3 জন না কয়জন আছে। এখন এই গ্রেপ্তার হয়েছে বা হবে বা হচ্ছে, এখন এই যে একটা দরফাকর প্রক্রিয়া শুরু হয়েছে, এই দরফাকরের কারণে হবে কি, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যে অবৈধ লোকদেরকে যারা নিয়োগ দিত বা অর্থাৎ কাজে ডাকতো, তারা কিন্তু এখন আর নিতে চাইবে না। আর কাজে যেহেতু ওই যে অবৈধ অভিবাসী যারা আছে এরা যেহেতু কাজ পাবে না, কাজে যেহেতু মালিকপক্ষ নিতে চাইবে না কাজে, সেক্ষেত্রে বা নিবে না, সেক্ষেত্রে তারা বৈশা থাকতে হবে। বৈশা থাকতে হলে তাদের জমানো টাকা কয়দিন খাবে? 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, এক বছর হয়তো বা খাবে, যদিও পুলিশে তাদেরকে খবর না পায়। তখন তারা কী করতে হবে? ওই বাধ্যতামূলক নিজে টাকা পয়সা খরচ করে হলেও আইসা পড়তে হবে, কারণ সেখানে কাজ পাচ্ছে না। আর সেখানে তো কেউ ডলার ইনকাম করতে না পারলে তো সেখানে কেউ বসে থাকবে না। এই জন্য হয়তো তারা নিজে নিজে আসবে। আর আরেকটা আপনার হচ্ছে, যেটা হচ্ছে আইনগতভাবে, যেমন যারা ধরা খাবে তাদেরকে হয়তো কিছু শুনছি আপনার মেক্সিকোতে পাঠিয়ে দিছে, কিন্তু মেক্সিকান সরকার বলছে যে তাদের দেশের যারা আছে তাদেরকে পাঠাইছে ঠিক আছে, কিন্তু যারা অন্য দেশের অর্থাৎ যারা মেক্সিকান নাগরিক না তাদেরকেও নাকি মেক্সিকোতে পাঠাইছে। কারণ এই বিষয়ে হয়তো তারা মানবাধিকার সংস্থাগুলো ইত্যাদি সংস্থাগুলোর সহায়তা চাইছে মেক্সিকান সরকার, কারণ তারা তো যুক্তরাষ্ট্রের সাথে আসলে এই বিষয়ে পাইরে উঠবে না। সেক্ষেত্রে আপনার বলা হয়েছে যে সেখানে পাঠাইছে, কিন্তু এরকম করে সে কয়দিন পাঠাবে? কারণ এক দেশের নাগরিক তো আরেক দেশে সে জোর করে পাঠিয়ে দিতে পারবে না, একটা আইনের প্রক্রিয়ার মাধ্যমে দিতে হবে। আইনের প্রক্রিয়ার মাধ্যমে গেলে কী হবে? অর্থাৎ তাদেরকে আইনের মাধ্যমে পাঠাবে, আইনের প্রক্রিয়ার মাধ্যমে। আর সেক্ষেত্রে সেই প্রক্রিয়া একটু জটিল, আর সময় লাগবে। আর সেক্ষেত্রে যে বেশি সময় লাগবে, এই সময়ের ভিতরে হয়তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা মেয়াদ শেষ হয়ে যাবে। আর তবে যদি ওই যে ধর্মার খায় একটা কথা আছে না আমাদের বাংলা ভাষায়, যদি ওইভাবে যেন আইনের দোহাই না দিয়ে বা আইনের দিকে না চায়, যদি খালি ধরে পাঠায়, কিন্তু তাদেরকে কোথায় পাঠাবে, কী করে পাঠাবে? অনেক, প্রায় 30 কোটি অনেক লোক আছে। কত কোটি আমার সেটা আসলে বিস্তারিত বলা ঠিক হবে না, কত আছে, অনেক লোক অভিবাসী আছে, তাদেরকে দূরত্ব একটা দেশে পাঠিয়ে দিতে পারবে না। সেক্ষেত্রে এটা লং প্রসেস, আইনের মাধ্যমে যেতে হবে। আবার এক্ষেত্রে শুনলাম যে বিভিন্ন দেশে বিভিন্ন অঙ্গরাজ্যের যে গভর্নরগুলো আছে তারা নাকি কেন্দ্রীয় সরকার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া যাবে, অনেকে মামলাও করছে বা চ্যালেঞ্জ করছে তার এই নির্বাহী আদেশের। সেক্ষেত্রেও হয়তো অভিবাসীরা এখান থেকে একটা সুবিধা পেতে পারে। আবার যুক্তরাষ্ট্রের যারা কিছু লোক আছে যারা বলছে যে অভিবাসীদেরকে কেউ আন্দোলনও চালায় দিতেছে, তাদেরকে বলছে যে আপনারা এখানে, আমরা আপনাদের সাথে আছি, ইত্যাদি ইত্যাদি। যাক, দেখা যাক তারা কতক্ষণ থাকে, কতদিন থাকে অভিবাসীদের পাশে। আর আমাদের বাঙালি যে সমস্ত অভিবাসী অবৈধ বৈধ যারা আছে তাদের জন্য শুভকামনা থাকবে, তাদেরকে আল্লাহ ভালো রাখুক, এই দোয়া রেখা আমার লাইভ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।